ললিত কলার দেশ বলে খ্যাত ঐতিহ্যবাহী সুপ্রাচীন ত্রিপুরার শান্তি সংস্কৃতিতে মিশ্র সংস্কৃতির একটা গভীর প্রভাব ছিল। আসলে এই মিশ্র সংস্কৃতি ত্রিপুরার প্রাণ, ত্রিপুরার সংহতির বীজ মন্ত্র। আমাদের এ সংখ্যার কবি শঙ্খ সুব্রদেব বর্মন। রাজামলের মিশ্র সংস্কৃতি তার রক্তে বইছে। বাংলা ভাষাতেই লেখা শুরু, গদ্য এবং কবিতা দুইটি সিদ্ধহস্ত। তার সহজ সরল লেখনী দেখে দ্রুত লেখার কাছে যাওয়ার প্রবণতা জেগে উঠলেও সহজে তার ভেতরে প্রবেশ কষ্টসাধ্য। শঙ্খসুব্রের লেখার ভেতর প্রগাঢ় এক রহস্যময়তা, পাহাড় বনভূমির আদি রহস্যময়তা মাখামাখি করে আছে তার লেখনী সত্তায়। বারবারই তিনি ছুটে যান প্রকৃতির বিপুলতার কাছে বিকশিত হতে, এবং তাই তার কবিতায় প্রকৃতই নিজের মাটির ঘ্রাণ বড় বেশি। মিশ্র সংস্কৃতির প্রকৃত প্রতিনিধি কবি শঙ্খ সুব্রদেব বর্মন। তার কবিতা ভাব প্রকাশে জটিলতাহীন, উপমা উৎপ্রেক্ষায় কবিত্বধর্মী, সহজতর শব্দের খেলায় তার কবিতার দেহে সাবলীলভাবে সাত সুরের ওঠানামা ব্যঞ্জনাকে বর্ণময় অথচ অর্থবহ করেছে। শঙ্খ শুভ্র একজন স্বভাব কবি, আপাত রোমান্টিক মানুষ। এ সময়ের লেখক হিসেবে শঙ্খ শুভ্র একটি পরিচিত নাম। সাম্প্রতিককালে বাংলা কবিতা নিয়ে বিতর্ক চলছে। বাংলা কবিতা কিভাবে লেখা হবে সে বিষয়ে বিস্তর কথাবার্তা হচ্ছে। আমার মাঝে মাঝে এই সমস্ত অর্থহীন বলে মনে হয়। কখনো কখনো দেখি পত্রপত্রিকাতে যাদের আমরা বাংলা কবিতার দিকপাল বলে আমরা মনে করি, ভাবি, তাদের কিছু কিছু মন্তব্য বেরোয়। অনেকেই বলেন যে বাংলা কবিতার মধ্যে একটা লিরিসিজম রয়েছে, যে কারণে বাংলা কবিতা দাঁড়াতে পারছে না। এটা ওদের মত, মানে এইভাবে বলতে চাইছেন ওরা যে বাংলা কবিতা মধ্যে কাব্যিকতার লক্ষণ এতটা গাঢ় যে তাতে কবিতা হয়ে উঠছে না। কবিতার ফর্ম ভেঙে অন্য কিছু রকম করার একটা প্রয়াস হচ্ছে না। একটা সময় ভাবতাম যে বাংলা কবিতার দিকপাল বা যাদের আমরা মহাগুরু বলে আমরা মনে করি, তাদের কথাই বেদবাক্য, এবং ভাবতাম যে ওদের কথাই সর্বশেষ কথা এবং কবিতা এইভাবেই লিখতে হবে মন্তব্য অনুসারে। পরবর্তীকালে আমার এই ভুল ভেঙেছে। এক দিকপাল বা মহাগুরু বাংলা কবিতা সম্পর্কে যদি বলে থাকেন যে বাংলা কবিতা কাব্যিকতার ঢং বা মাত্রা ভাঙতে হবে, কবিতাকে অন্যরকম ভাবে গড়তে হবে, আবার পরক্ষণে দেখি অন্য কোনো পত্রিকাতে আরেক দিকপাল বা আরেক বাংলা কবিতার মহাগুরু ভিন্ন রকম ভাবে মন্তব্য করছেন। উনি বলছেন যে বাংলা কবিতার ফর্ম বা আঙ্গিক নিয়ে আজকাল বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, কিন্তু তাতে হচ্ছে কি কাব্যিকতা হারিয়ে যাচ্ছে। আমার যেটা মনে হয় যে আমার কোন একটা বিশেষ মতকে আঁকড়ে না থেকে আমরা যারা কবিতা লিখছি, আমাদের কবিতার মধ্যে কখনো কখনো কাব্যিকতা থাকবে, লিরিসিজমের একটা মিষ্টি মধুর ছোঁয়া থাকবে, আবার কখনো কখনো সমস্ত ফর্মকে ভেঙে, সমস্ত আঙ্গিককে ভেঙে, নতুন করে একটা চেরাচরিত আঙ্গিককে ভেঙে নতুন করে একটা কবিতার ভাষা তৈরি করব। আসলে আমার মনে হয় এইভাবেই কবিতাকে দেখা উচিত। ওর কবিতার সঙ্গে পরিচয় হওয়ার অনেক পরে। আসলে মূলত আমরা বহির্বঙ্গ থেকে কয়েকজন প্রধান কবিকে যখন খুঁজে বেড়াচ্ছিলাম, এবং তখনই আমাকে অনেকে এই শঙ্কর কবিতার কথা বলেছিল, এবং আমি কিছু কিছু কবিতা সংগ্রহ করতে পেরেছিলাম। খুব বেশি করিনি। যেটা আমাকে ওই সময়, যদি প্রাথমিক রিয়াকশনটাই তো বেশি মনে থাকে, ওই সময় যেটা আমাকে খুব আকৃষ্ট করেছিল সেটা হচ্ছে ওর যে মানে প্রকৃতি দর্শন যাকে বলে, দর্শন বলতে আমি দৃশ্যের কথা থেকে বলছি, ওর প্রকৃতিকে দেখা, এবং তার মধ্যে একটা অদ্ভুত, যাকে যদি আন্ডারলাইন করে বলা যায়, একটা মধুর রহস্যময়তা আছে, ছিল। আমি ওটা পেয়েছিলাম, এবং তখন আমাদের মনে হয়েছিল যে বহির্বঙ্গের দৃষ্টিকোণ থেকে ও যে উত্তর পূর্বাঞ্চলের মানুষ, আমি প্রথমে জানতাম ও শিলংয়ের মানুষ, তো সেই রহস্যময়তাটা একটা আমাদের মধ্যে, আমরা যারা ওখানে স্থায়ী বাসিন্দা নই বা আমাদের যে সংস্কারে যে ব্যাপারটা নেই, এটা আমাকে খুব আকৃষ্ট করেছে।